ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি কেশিয়াড়ি কন্যা বিদ্যাপীঠ হাই স্কুলের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর একটি প্রশ্নপত্রে। বিভাগ ক, একের দাগের 1, ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, কে বলেছেন? এটি হবে অপশান বি, বিউরি। 2-এর দাগে শ্বেতাঙ্গ দলকে পরাজিত করে মোহনবাগান প্রথমবার আইএফএ শিল্ড জয় করে, এটি হবে অপশান এ 1911 খ্রিস্টাব্দে। 3-এর দাগে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন, এটি হবে অপশান বি কেশবচন্দ্র সেন। 4-এর দাগে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন, এটি হবে অপশান এ শ্রীরামকৃষ্ণ। 5-এর দাগে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটি হবে অপশান এ স্বামী বিবেকানন্দ। 6-এর দাগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, এটি হবে অপশান বি 1800 খ্রিস্টাব্দে। 7-এর দাগে অরণ্য আইন পাস হয়, এটি হবে অপশান সি 1878 খ্রিস্টাব্দে। 8-এর দাগে বাংলা নানা সাহেব বলা হতো, এটি হবে অপশান বি রামরতন মল্লিককে। 9-এর দাগে সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হলেন, এটি হবে অপশান এ সিধু। 10-এর দাগে তিতুমির যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন এটি হবে অপশান বি ওহাবি বিদ্রোহ। 2-এর দাগের এ, 1-এর দাগের সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীটির নাম লেখো, এটি হবে জীবনের ঝরা পাতা। 2-এর দাগে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বির দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। 1-এর হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ, এটি হবে মিথ্যা। 2-এর দাগে হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কালীপ্রসন্ন সিংহ, এটি হবে সত্য। সির দাগে স্তম্ভ মিলাও, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ। 1-এর দাগে হাজি শরীয়ত উল্লাহ, এটি হবে অপশান সি ফরাজি বিদ্রোহ। 2-এর দাগে ভবানী পাঠক, এটি হবে অপশান এ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। বিভাগ গ, 3-এর দাগের 1, ম্যাকলে মিনিট কি? থমাস ব্যাবিংটন ম্যাকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। ম্যাকলে ব্যক্তিগতভাবে পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিলেন। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে ম্যাকলে মিনিট বা ম্যাকলে প্রস্তাব বলা হয়। ম্যাকলের প্রস্তাব দ্বারা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে। এর পরের প্রশ্নটি হচ্ছে সামাজিক ইতিহাস কি? এর উত্তরটি হলো সাধারণ মানুষের ইতিহাস হলো নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু। বর্তমানকালে ইতিহাসে সমাজে নিম্নবর্গের সাধারণ মানুষ, যেমন হচ্ছে শ্রমিক, কৃষক, মজদুর, কর্মচারী ইত্যাদি সকলের আলোচনা করা হয়। 1960 থেকে 1970-এর দশক থেকে শুরু হয় এরূপ ইতিহাস চর্চাকে নতুন সামাজিক ইতিহাস বলা হয়। সমাজের বিভিন্ন শ্রেণী ও তাদের দৈনন্দিন জীবনযাপন, জাতি, বর্ণ, হিংসা, জাতিবিদ্বেষ প্রভৃতি নতুন সামাজিক ইতিহাসের মূল বিষয়। পরের প্রশ্নটি হলো উডের নির্দেশনামা কি? স্যার চার্লস উড ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। উডের প্রতিবেদন। উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবর্তনের জন্য একটি নির্দেশনামা পেশ করেন। এটি চার্লস উডের প্রতিবেদন নামে পরিচিত। একে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মহাসনদ বলে অভিহিত করা হয়। এই নির্দেশনামার উপর ভিত্তি করে ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো গড়ে ওঠে। এর পরের প্রশ্নটি হলো তিতুমিরের আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত কেন? বাংলায় ওহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির বা মীর নিসার আলী। তিনি বারাসাত ও বসিরহাট অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেন এবং নিজেকে বাদশাহ, তার সহযোগী যথাক্রমে মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী ও গোলাম মাসুমকে সেনাপতি ঘোষণা করে নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন এবং প্রশাসনিক দপ্তর প্রতিষ্ঠা করেন। এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। এটি বাংলায়
ওয়াহাবি আন্দোলন মীর নিসার আলী পরিচালনা করলেও মূলত বারাসাত ও বসিরহাট অঞ্চলকে কেন্দ্র করে তিনি আন্দোলনটি শুরু করেছিলেন বলে তার এই আন্দোলন বারাসাত আন্দোলন বা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল। এর পরের প্রশ্নটি হলো, ঔপনিবেশিক আমলে উপজাতি বিদ্রোহগুলির দুটি কারণ লেখো। এর উত্তরটি হচ্ছে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার পর বিভিন্ন কারণে কৃষক ও উপজাতি গোষ্ঠীগুলি বিদ্রোহ শুরু করে। কারণ 1 নম্বর হচ্ছে রাজস্ব নীতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্য প্রতিষ্ঠার পর প্রথমের দিকে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে কৃষকের কাছ থেকে বেশি করে রাজস্ব আদায় করাই ছিল এই ব্যবস্থাগুলির অন্যতম লক্ষ্য। এর ফলে কৃষক শ্রেণী খুব চাপের মধ্যে পড়ে। একইভাবে চিরাচরিত উপজাতীয় জীবনধারা ব্যাহত হলে উপজাতি জনগোষ্ঠীগুলি ক্ষুব্ধ হয়। 2 নম্বর কারণ হচ্ছে শোষণ। মহাজন শ্রেণী সুদের ব্যবসা করত। রাজস্ব পরিশোধ নগদ অর্থে করা চালু হলে কৃষকেরা মহাজনের কাছে ঋণ করত। এই ঋণ সুদে আসলে এত বৃদ্ধি পেত যে তা পরিশোধ করার সামর্থ্য কৃষকদের থাকতো না। 3 নম্বর কারণ হচ্ছে ঐতিহ্য লোপ। স্থানীয় নিয়মনীতি উপজাতীয় ঐতিহ্য অগ্রাহ্য করে ইংরেজ আইন কানুন চালু করে ফলে উপজাতি গোষ্ঠীগুলি বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই সমস্ত কারণে ইংরেজ শাসনের বিরুদ্ধে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি গড়ে ওঠে। বিভাগ ঘ 4 দাগের 1 প্রশ্নটি হচ্ছে, নারী জাগরণের ক্ষেত্রে বামাবোধিনীর ভূমিকা কী ছিল? এর উত্তরটি হচ্ছে, ভূমিকা 19 শতকে বাংলা ভাষায় যে সমস্ত পত্রিকা প্রকাশিত হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো বামাবোধিনী পত্রিকা। এটি ছিল বাংলার বামা অর্থাৎ নারী সমাজের উন্নয়নের জন্য বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা। উদ্দেশ্য, এই পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল 1 নম্বর সামাজিক কুসংস্কারে এর বিরোধিতা করা, 2 নম্বর নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো, 3 নম্বর হচ্ছে নারীর সচেতনতা বৃদ্ধি করে তাদের অধিকার ও মর্যাদা আদায়ের যোগ্য করে তোলা, 4 নম্বর হচ্ছে নারীদের মনের কথা তুলে ধরা। অবদান বা গুরুত্ব। ব্রহ্মনেতা কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় উমেশচন্দ্র দত্ত প্রকাশিত এই পত্রিকা নারী সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 1 নম্বর নারী শিক্ষার দাবি। এই পত্রিকার প্রথম সংখ্যায় নারী শিক্ষার দাবি জানানো হয় এবং শিক্ষাদানের বিষয়ের তালিকা প্রকাশ করা হয়। সেই সঙ্গে এ বিষয়ে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 2 নম্বর সামাজিক কুসংস্কার দূর করা। এই পত্রিকার মাধ্যমে বাল্যবিবাহ, বহুবিবাহ, পণপ্রথা ইত্যাদির বিরোধিতা করা হয় এবং সমাজে এর কুফল তুলে ধরা হয়। 3 নম্বর হচ্ছে নারী প্রগতির চিন্তা। এই পত্রিকা নারীকে শিক্ষিত, যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য রামমোহন রায়, বিদ্যাসাগর, জ্যোতিবা ফুলে প্রমুখের চিন্তাধারা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। 4 নম্বর নারী জাতিকে উৎসাহ দান। এই পত্রিকা গুরুত্ব সহকারে নারীদের গল্প, কবিতা ইত্যাদি প্রকাশ করে তাদের উৎসাহিত করে। এক্ষেত্রে তাদের সাফল্য, কৃতিত্ব, রাজনীতিতে তাদের অংশগ্রহণ ইত্যাদি বিষয়েও গুরুত্ব সহকারে আলোচিত হয়। উপসংহার। এইভাবে দেখা যায় 19 শতকে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও রক্ষণশীলতাকে অতিক্রম করে বামাবোধিনী পত্রিকা নারী শিক্ষার প্রসারে নারী সমাজের কাছে গৃহশিক্ষকের ভূমিকা পালন করে। এই পত্রিকার সবচেয়ে বড় ঐতিহাসিক অবদান ও মূল্য এইখানেই। 4 দাগের 2 নম্বর প্রশ্নটি হলো, বনাঞ্চলগুলির উপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির কারণ আলোচনা করো। উত্তরটি হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অরণ্যের উপর তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তন করে। ব্রিটিশ সরকার 1855 খ্রিস্টাব্দে অরণ্য সনদ, 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন এবং 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস করে। আইন প্রবর্তনের উদ্দেশ্য বা কারণ। ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের পেছনে ব্রিটিশ সাম্রাজ্যবাদী তথা ঔপনিবেশিক মানসিকতা ও প্রয়োজনীয়তা সক্রিয় ছিল। বনাঞ্চলগুলির উপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির কারণগুলি এখানে আলোচনা করা হলো। 1 নম্বর কারণ হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য বা অর্থনৈতিক কারণ। অরণ্য আইন প্রবর্তনের পেছনে ঔপনিবেশিক ও অর্থনৈতিক কারণ ছিল প্রধান। বিশাল ও সম্পদপূর্ণ ভারতীয় বনভূমিকে ঔপনিবেশিক নিয়ন্ত্রণে এনে ব্রিটিশ অর্থনীতির স্বার্থে তা ব্যবহার করাটাই ছিল অরণ্য আইন প্রবর্তনের মূল উদ্দেশ্য। 2 নম্বর কারণ হচ্ছে সামরিক কারণ বা সামরিক উদ্দেশ্য। অরণ্য আইন প্রবর্তনের পেছনে সামরিক কারণ ও পরিপ্রেক্ষিতটিও ছিল উল্লেখযোগ্য। ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর জন্য জাহাজ তৈরির প্রয়োজনীয় কাঠের অন্যতম সরবরাহ ক্ষেত্র ছিল এই ভারতীয় অরণ্য। 2 নম্বর কারণ হচ্ছে রেলপথের প্রসার।
ভারতের রেলপথের প্রসার অরণ্য আইন চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গ্যারান্টি প্রথার মাধ্যমে যে সকল রেলওয়ে কোম্পানি ভারতে রেলপথ প্রসারের কাজ করছিল, তাদের রেললাইনের স্লিপার ও অন্যান্য অংশ তৈরির জন্য প্রচুর কাঠের প্রয়োজন ছিল। অরণ্য আইন প্রণয়নের মধ্য দিয়ে সেই প্রয়োজন পরিপূর্ণ হয়েছিল। 4 নম্বর কারণ হচ্ছে বিনোদনের লক্ষ্য। ব্রিটিশ রাজন্যবর্গ, উচ্চপদস্থ রাজকর্মচারী এবং তাদের সহযোগী এদেশীয় রাজন্যবর্গের অন্যতম বিনোদন ছিল শিকার। এজন্য বনাঞ্চলকে সংরক্ষিত করে শিকারের ক্ষেত্রকে নির্বিঘ্ন করে তোলাটাও অরণ্য আইনের প্রবর্তনের অন্যতম উদ্দেশ্যরূপে কাজ করেছিল। এর পরের প্রশ্নটি হলো, ইতিহাসের উপাদান হিসাবে নাটকের গুরুত্ব আলোচনা করো। উত্তরটি হলো, ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই নাটকের ইতিহাস চর্চা থেকে 1 নম্বর কোনো সমাজের সমকালীন বিনোদন আভাস পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে বহু নাটক সমকালীন সমাজ জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে, তাই সেগুলি থেকে সমকালীন সমাজের বহু ঐতিহাসিক উপাদান সংগ্রহ করা সম্ভব হয়। 3 নম্বর হচ্ছে কোনো নাটক কীভাবে শোষণ বঞ্চনার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী করে তুলেছে তা জানা যায়। 4 নম্বর হচ্ছে নাটক কীভাবে লোকশিক্ষা দেয় তা নাটক থেকে জানা যায়। বিভাগ 5-এর 1-এর প্রশ্নটি হচ্ছে, খেলার ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। এটা হচ্ছে ভূমিকা দেওয়া আছে। খেলা হলো একটি সংগঠিত নিয়মনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতামূলক পূর্ণ বিনোদন ও দক্ষতামূলক শারীরিক কার্যকলাপ। প্রাচীন গ্রীসের নগররাষ্ট্রে খেলাধুলা অতি জনপ্রিয় ছিল। পরবর্তীকালে এই ধারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। খেলাধুলা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই ইতিহাসে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে খেলার ইতিহাস। জাতীয় আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ খেলাগুলি হলো ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি। তবে ইতিহাসে গ্রামীণ লোকক্রীড়াগুলির গুরুত্ব অপরিসীম। খেলার ইতিহাস চর্চার সূচনা। ইউরোপে খেলার ইতিহাস চর্চার সূচনা হয় 1970-এর দশকে। খেলার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জে.এ. ম্যাঙ্গান, রিচার্ড হোল্ট প্রমুখ। জে.এ. ম্যাঙ্গানের লেখা দ্য গেমস, এথিক অ্যান্ড ইম্পিরিয়ালিজম খেলার ইতিহাস চর্চার একটি অমূল্য গ্রন্থ। ইংল্যান্ডে 1982 খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়। এর ফলে খেলার ইতিহাস চর্চা একটি সাংগঠনিক রূপ পায়। ঐতিহাসিক হবসবম খেলাকে বিশ্ব শতাব্দীর ইউরোপীয় জীবনধারায় এক অন্যতম প্রধান সামাজিক অভ্যাস বলে বর্ণনা করেছেন। ভারতে খেলার ইতিহাস চর্চা। ভারতে খেলার ইতিহাস নিয়ে চর্চা শুরু হয় 1980-র দশকে এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা করেন সৌমেন মিত্র। তার গবেষণার বিষয় হলো ঔপনিবেশিক বাংলায় ফুটবল, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও উপপ্রাদেশিকতা। সাম্প্রতিককালে বরিয়া মজুমদার খেলার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো 22 ইয়ার্স টু ফ্রিডম, এ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট। এছাড়াও ঐতিহাসিক নলিন মেহতার সঙ্গে ম্যাঙ্গান রচনা করেছেন অলিম্পিক্স, দ্য ইন্ডিয়া স্টোরি। ফুটবল বিষয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। ডক্টর রামচন্দ্র গুহ ভারতীয় খেলার ইতিহাসকে সমৃদ্ধ করেছেন তার লেখার মাধ্যমে। খেলার ইতিহাস চর্চার গুরুত্ব। 1 নম্বর হচ্ছে খেলার ইতিহাস চর্চার মাধ্যমে ওই দেশ বা জাতির প্রাচীন সংস্কৃতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে খেলার ইতিহাস নিয়ে গবেষণা করলে ওই স্থানের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন সম্পর্কেও ধারণা পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে কোন দেশ বা জাতির বিনোদনের মাধ্যমে এবং বিনোদনের ইতিহাস সম্পর্কে তথ্য পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে অতীতে কীভাবে খেলাধুলা সেই জাতির জাতীয়তাবাদ ও জাতীয় সংহতিকে শক্তিশালী করেছে তা উপলব্ধি করা যায়। 5 নম্বর হচ্ছে কোনো দেশ বা জাতির জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা বা বিভিন্ন সামাজিক দিকও খেলাধুলার মাধ্যমে প্রকাশ পায়। 5-এর দাগের 2 নম্বর প্রশ্নটি হলো, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? শিক্ষার বিকাশে, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের 43 নম্বর ধারায় ভারতে শিক্ষা প্রসারের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করতে কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়। এই অর্থ প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষার জন্য ব্যয় করা হবে তা নিয়ে আইনের ধারায় অস্পষ্টতা ছিল। ফলে এ নিয়ে বিতর্ক ওঠে এবং 1813 থেকে 1823 খ্রিস্টাব্দের মধ্যে 1 লক্ষ টাকার 1 পয়সাও ব্যয় হয়নি। 1823 খ্রিস্টাব্দে পাবলিক ইনস্ট্রাকশন কমিটি গঠিত হয়। এই কমিটিকে 1 লক্ষ টাকা ব্যয় করা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়। এই কমিটি প্রাচ্য শিক্ষার জন্য অর্থ বরাদ্দ করলে রামমোহন প্রবল আপত্তি জানান। কমিটির সদস্যদের মধ্যে
দেখা দেয় মতভেদ, যা প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক নামে পরিচিত। এরপরে হচ্ছে বিতর্ক। কমিটির সদস্যদের একদল মনে করেন প্রাচীন ভারতীয় ভাষা, সাহিত্য ও দর্শন বিষয়ে শিক্ষাদান করা উচিত। এই মতের সমর্থক ছিলেন বিশিষ্ট প্রাচ্যবিদ H.T. প্রিন্সেপ, কোলব্রুক, উইলবার্ন। এরা প্রাচ্যবাদী বা এরিয়েন্টালিস্ট নামে পরিচিত হন। অপরদিকে আলেকজান্ডার ডাফ, ক্যালভিন, স্যান্ডার্স প্রমুখ পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিলেন। এরা পাশ্চাত্যবাদী নামে পরিচিত হন। বিতর্কের অবসান। অবশেষে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আইন পরিষদের সচিব টমাস ব্যাবিংটন ম্যাকলেকে এই কমিটির সভাপতি নির্বাচিত করে এই সমস্যা সমাধানের ভার দেন। ম্যাকলে পাশ্চাত্যবাদীদের যুক্তিকে সমর্থন করে বেন্টিংয়ের কাছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে $1,00,000 ব্যয়ের জন্য সুপারিশ করেন। শেষ পর্যন্ত লর্ড উইলিয়াম বেন্টিং ম্যাকলের সুপারিশ মেনে ভারতে সরকারি উদ্যোগে ইংরেজি শিক্ষা বিস্তারের নির্দেশ দেন। এইভাবে প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের অবসান ঘটে এবং ভারতে ইংরেজি শিক্ষা বিস্তার শুরু হয়। এর পরের যে পাঠ প্রশ্নটি হলো, সেটি হলো উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ভূমিকা। 1854 খ্রিস্টাব্দে স্যার চার্লস উডের নির্দেশনামা অনুসারে ভারতে বড়লাট লর্ড ক্যানিংয়ের আমলে 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। লর্ড ক্যানিং 1857 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় আইনে স্বাক্ষর করেন। এই দিনটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে চিহ্নিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় হল ভারতে তথা দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার উদ্দেশ্য। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল: 1 নম্বর, বাংলা প্রেসিডেন্সি তথা ভারতে আধুনিক শিক্ষার প্রসার ঘটানো। 2 নম্বর, নিজ এলাকাভুক্ত বিভিন্ন কলেজের অনুমোদন, পরীক্ষা গ্রহণ ও উপাধি প্রদান করা। বিশ্ববিদ্যালয় এলাকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত এলাকা ছিল লাহোর থেকে রেঙ্গুন পর্যন্ত প্রসারিত। শ্রীলঙ্কাও এই বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত ছিল। পরিচালনা। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আচার্য, উপাচার্য ও সেনেট গঠিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। উৎকর্ষতা বৃদ্ধি। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটে। 1906 খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায় উপাচার্য হিসাবে যোগদান করলে এর উৎকর্ষতা বৃদ্ধি পায়। তাঁর আমলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বর্ণযুগ বলা হয়। 1858 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বোস এই বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হন। 1882 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। উপসংহার। ভারতের শিক্ষার ইতিহাসে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ নাম। এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ছাত্রদের মধ্যে ছিলেন সি.ভি. রমন, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা প্রমুখ। প্রতিষ্ঠার পর কলকাতা বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের রূপ লাভ করে। 5 নম্বর দাগের 3-এর প্রশ্নটি হচ্ছে তিতুমিরের আন্দোলনের উপর আলোকপাত করো। উত্তর: ওহাবি আন্দোলন। ভারতবর্ষে ওহাবি আন্দোলন শুরু করেন দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত শাহ ওয়ালিউল্লাহ ও তার পুত্র আজিজ। তবে ভারতবর্ষে ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন রায়বেরেলির অধিবাসী সৈয়দ আহমদ এবং বাংলায় ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন তিতুমির। তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন। বাংলায় ওহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মীর নিসার আলী, যিনি তিতুমির নামে অধিক পরিচিত। তিতুমির 24 পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হায়দারপুর গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মক্কায় হজ করতে গিয়ে সৈয়দ আহমদের সংস্পর্শে আসেন এবং দেশে ফিরে ইসলাম ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। পরবর্তীকালে এই আন্দোলন কৃষক আন্দোলনে পরিণত হয়েছিল। বারাসাত অঞ্চলে তিতুমিরের এই আন্দোলন বারাসাত বিদ্রোহ নামেও পরিচিত। তিতুমিরের বিরুদ্ধে জমিদারদের প্রতিক্রিয়া। তিতুমিরের প্রভাবে 24 পরগনা, নদিয়া, মালদহ, রাজশাহী, ঢাকা প্রভৃতি অঞ্চলের কৃষকরা ওহাবি আন্দোলন শুরু করলে জমিদার নীলকর সাহেব ও মুসলমান মোল্লারা তিতুমিরের বিরোধিতা করে। পুরার জমিদার কৃষ্ণদেব রায় তিতুমিরের অনুগামীদের দমন করার জন্য দাঁড়ির উপর 2.5 টাকা কর ধার্য করেছিলেন। ফলে জমিদারের সঙ্গে তিতুমিরের অনুগামীদের সংঘর্ষ শুরু হয়েছিল। বারাসাত বিদ্রোহ। তিতুমির বারাসাতের বিস্তীর্ণ অঞ্চলে নিজেকে স্বাধীন বাদশাহ বলে ঘোষণা করেছিলেন ও মঈনুদ্দিন নামে এক অনুগামীকে প্রধানমন্ত্রী এবং ভাগ্নে গোলাম মাসুমকে প্রধান সেনাপতি নিযুক্ত করে স্বাধীনভাবে রাজত্ব করার পরিকল্পনা করেন। তিনি নারকেলবেড়িয়ার সদর দপ্তরে বাঁশের কেল্লা নির্মাণ করে ওই অঞ্চলের জমিদারদের কাছে রাজস্ব দাবি করেন। এটি ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তিতুমিরের
আন্দোলনের মূল কথা। তিতুমিরের আন্দোলনের মূল কথা ছিল ১ নম্বর একমাত্র আল্লাহকে মান্য দিতে হবে, ২ নম্বর মুসলমানদের ইসলাম ধর্ম বহির্ভূত সংস্কার পরিত্যাগ করতে হবে, ৩ নম্বর অনুগামীদের দাড়ি রাখতে হবে, ৪ নম্বর অত্যাচারী জমিদারদের রাজস্ব দাবির বিরোধিতা করতে হবে। বারাসাত বিদ্রোহের অবসান। তিতুমিরের বিরুদ্ধে স্থানীয় জমিদার ও নীলকর সাহেবরা গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শরণাপন্ন হলে লর্ড বেন্টিং তিতুমিরের বিরুদ্ধে বিশাল সেনাবাহিনী প্রেরণ করে। ইংরেজ বাহিনীর সঙ্গে তিতুমিরের বাহিনীর অসম যুদ্ধে তিতুমির ও তার বহু অনুগামী মৃত্যুবরণ করেন, ফলে বারাসাত বিদ্রোহের অবসান ঘটে। উপসংহার: ধর্মীয় চেতনা ওয়াহাবি আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল। জমিদারদের বিরোধিতা থেকে এই আন্দোলন শেষ পর্যন্ত ইংরেজ সরকারের বিরোধিতায় পরিণত হয়েছিল।